তো নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কৃষ্ণনগরের একটা ভৌতিক ঘটনা। তো চলো আজকের গল্পটা শুরু করি। যদি ফেসবুক থেকে আমার গল্প শোনো ফলো করে দিও, ইউটিউব থেকে শুনলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বন্ধুরা গল্পটা শুরু করা যাক। তো গল্পটা আমাকে যিনি পাঠিয়েছে তার নাম হচ্ছে কল্যাণ বিশ্বাস। উনি থাকেন দমদমে। গল্পটা আমাকে যেভাবে মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম কল্যাণ বিশ্বাস, আমার বাড়ি দমদম। ঘটনাটা ঘটে 2016 লাস্টের দিকে, 2017 পড়বে এরম টাইম। তো সেই টাইমে আমরা 4-5 জন বন্ধু মিলে ঠিক করি কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু কোন জায়গায় যাব সেইটার হচ্ছে না, কারণ সবাই জব করে। দীঘা, পুরী বা অনেক দূরে দূরে গেলে সবারই ছুটি লাগবে। ছুটিটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম, কেউ ছুটি পাচ্ছে না। তো আমার এক বন্ধু বলল চ কৃষ্ণনগর থেকে ঘুরে আসি, ওখানে নাকি অনেকগুলো দেখার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর সিনারি আছে। আর কৃষ্ণনগর রাজবাড়ি ওইটা তো দেখতেই হবে। তো যেমন কথা তেমন কাজ, আমরা বেরাবো কৃষ্ণনগর। কিন্তু থাকবো কোথায়? কৃষ্ণনগরে আমার এক ভাই থাকে, তার সাথে আমি কন্ট্যাক্ট করলাম, কিন্তু সে আমাকে বলল যে আমি তো প্রায় 2-3 বছর হয়েছে বাইরে থাকি, আর আমার বাড়িটা প্রায় পড়েই রয়েছে, তোরা চাইলে ওখানে গিয়ে থাকতে পারিস। আমার পেছনে একটা বাড়ি রয়েছে, ওই বাড়ির কাকুকে আমি বলে দিচ্ছি, তোদের চাবি দিয়ে দেবে। তো খুব ভালো কথা, আমার যেহেতু রিলেটিভ কোনো প্রবলেম হবে না। তো যেমন কথা তেমন কাজ। ডেটটা মনে আছে 8 তারিখ, দিনটা কবে ছিল ঠিক মনে নেই। তো সেদিন যেদিন আমরা পৌঁছালাম ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটা প্রচণ্ড ঝড় জল এমন ব্যাপার। তো আমরা প্রথমে আমার যেটা চোখে পড়লো বাড়িটার দিকে, বাড়িটা খুবই পুরনো। আর যার রিলেটিভের কথা বলছি সে আমাদের অনেক দূরের একজন রিলেটিভ, আমার মামা শ্বশুরের কেউ একজন হয়, সেইভাবে আমারও ভাই হয়। তো আমি তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু এত পুরনো বাড়ি সেটা দেখে বুঝতে পারিনি। তো আমার সাথে আরও 3 জন বন্ধু গেছিলো, তাদের মধ্যে একজন বলল, কী রে এত পুরনো বাড়ি, ভূত টুত নেই তো? একটু হাসলাম, ভূত ভূত তোকে তুলে নিয়ে যাবে। এরকম রসিকতা করতে করতে বাড়ির দিকে গেলাম, কারণ বহুত জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল। আমরা অটো থেকে নেমে ঠিক বাড়িটার একটা তলায় গিয়ে দাঁড়ালাম, ছাউনির তলায় বাড়ির, যাতে বৃষ্টিটা গায়ে না লাগে। ভাবলাম বৃষ্টিটা একটু কমলে পেছনের বাড়ির কাকুর থেকে গিয়ে চাবিটা নিয়ে আসবো। ঠিক সেই সময় সবাই 4 জন আমরা দাঁড়িয়ে রয়েছি, মোট 4 জন গেছিলাম। একটা খুব উষ্ণ হাওয়া না বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে, আর আমার এটা ফিল হচ্ছে বাড়ির ভেতর থেকে কেউ আমাকে খুব গভীরভাবে ডাকছে, আয় আয় আয়। আমার সাথে এক বন্ধু ছিল যার নাম ছিল জয়। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে কোনো একটা আওয়াজ পাচ্ছিস? ও আমায় বলল, না না, হতে পারে বৃষ্টির আওয়াজ। আমি ভাবলাম হ্যাঁ হতে পারে। বৃষ্টিটা একটুখানি কমলো, আমি গেলাম পেছনের বাড়িতে কাকুর কাছে চাবি আনতে। কাকু আমাকে দেখে খুব খুশি, চাবি টাবি দিল, আমার সাথে 5 মিনিট গল্প করলো। আমি চাবি নিয়ে ফিরবো, সেই টাইমে আমার 3টে বন্ধু খুব জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর বাড়ির দিকে না খুব একদম ভয় ভয় তাকিয়ে আছে। আমি গিয়ে পেছন থেকে ডাকতে ওরা একটু কেঁপে উঠলো। আমি বললাম, কী রে ওরম বাড়ির দিকে তাকিয়ে রয়েছিস কেন, কী হয়েছে? আমাকে জয় বলে যে ছেলেটা আমাদের সাথে গেছিলো সে বলল, দাদা আমার না ঠিক সুবিধা লাগছে না। আমি বললাম, কেন রে কী হয়েছে? বাড়ির ভেতর থেকে না একটা কেরম আওয়াজ আসছে। আমি বললাম, পুরনো বাড়ি ভাই, থাকে না, হতে পারে বিড়াল টিড়াল আছে, চ না ঘরে ঢুকি। দরজাটা খুলতেই না একটা ক্যাঁ করে আওয়াজ হলো, পুরনো বাড়ির দরজা যেমন খোলে ওরকম। ভাইকে ফোন করলাম, ইলেকট্রিসিটির কথা জিজ্ঞেস করতেই ও বলল, এইটাই ভুল হয়ে গেছে রে, আমি তো প্রায় 1 বছর ওখানে থাকি না দাদা, ইলেকট্রিসিটিটা নেই, তোরা কি কোনো রকম ম্যানেজ করতে পারবি না? আমি বললাম দেখছি। তখন ভাই আরেকবার ফোন করে বলল, তোরা যদি ম্যানেজ না করতে পারিস আমি পাশের কাকুকে বলে দিচ্ছি ওনার বাড়িতে। আমি বললাম না না দরকার নেই।
বেকার কাউকে ব্যস্ত করে তো লাভ নেই। তিনজন এসছি, একটা দিন মাত্র থাকবো, কালকে সকালে ঘুরে ফিরে রাতে কোনো রকম থেকে চলে যাব। আর আজকের রাত ওটা তো কেটেই যাবে গল্প করে। তো কোনো রকম আমরা ঠিক পৌঁছেছিলাম 7টার সময়। ঘরে ঢুকতে ঢুকতে 7:30 8টা বাজে। আমরা প্ল্যানিং করেছিলাম একটু ড্রিঙ্ক করব। আমি আর আমার এক বন্ধু পেছনের বাড়ি কাকুর থেকে স্কুটি নিয়ে গিয়ে একটু ড্রিঙ্কসের ব্যবস্থা করলাম আর কিছু খাবারের ব্যবস্থা করলাম। তো আমরা মোগলাই নিয়ে এসেছিলাম, একটু চাউমিন নিয়ে এসেছিলাম আর একটা ড্রিঙ্ক নিয়ে এসেছিলাম বড়। তো বসে বসে খাচ্ছি। আমার না অনবরত মনে হচ্ছিল, আমরা 2তলা বাড়ি ওটা, আমার মনে হচ্ছে যে সিঁড়িটায় না ক্যাঁ ক্যাঁ আওয়াজ হচ্ছে, মানে কেউ যদি বারবার সিঁড়িতে একবার উপরে যায় একবার নিচে আসে, যেমন একটা আওয়াজ হবে না ঠিক সেরম আওয়াজ হচ্ছে। আমি আমার বন্ধুকে বললাম, কিরে তুই কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? আমার ওই 3 বন্ধু বলল, তোর মনে হয় চড়ে গেছে, এই বাড়িতে আমরা 4জন ছাড়া আছে কে, আর আমরা 4জনই তো এখানে। আমি বললাম হতে পারে। তো সেইভাবে আমরা আবার ড্রিঙ্ক করা স্টার্টিং করলাম। আমরা ড্রিঙ্ক করছি, গল্প করতে করতে না আমার ঠিক মনে হলো আমি কাউকে একটা দেখলাম, সাদা কাপড় না কি পরেছিল আমি জানি না, সাদা কিছু একটা পরেছিল, সে ওপরে না খুব দৌড়ে চলে গেল। আমার হাত থেকে মদের গ্লাসটা পড়ে গেল। আমি খুব ভয়তে চিৎকার করে বললাম, ওই দেখ কি একটা ওপরে গেল। আমাদের সাথে আরেক বন্ধু ছিল বিজয়, খুব সাহসী একজন মানুষ, উঠে পড়লো, হাতের সামনে ছিল একটা লাঠি, নিল লাঠিটাকে ধরে বলল, এত বছর এখানে কেউ থাকে না, হয়তো চোর বা ডাকাত আঁকড়া গেড়েছে, চল তো আজকে বুঝিয়ে দেবো। তো আমি বললাম, ছাড় না, একটা কাজ করে এই গেটটা বন্ধ করে দে। আমার সে বন্ধু বলল, দেখ ভয় পায়, চল দেখা যাবে। জয় বলা ছেলেটা আমাদের থেকে একটু কম বয়স, ও ওর সাথে উঠে গেল, কম বয়স, রক্ত গরম। আমি আর আমার এক বন্ধু সন্তোষ, সন্তোষ একটু ভয় পায়, আমার পাশে একজন জড়সড় হয়ে বসে আছে। ওরা দুজন গেছে ওপরে গিয়ে একটা প্রচণ্ড জোরে চিৎকার আমি ওদের শুনতে পারি, বাঁচাও বাঁচাও। আমরা ওই আওয়াজ শুনে দৌড়ে ওপরে যাই। অর্ধেক সিঁড়ি যেতে যেতে দেখি ওরা মানে প্রায় প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। আমাদের দেখে না সামলাতে পেয়ে আমাদের পায়ের সামনে দিয়ে ওরা সিঁড়ি দিয়ে গড়েই গেল। আমরা ওদেরকে ধরলাম, ধরে বললাম, কী হয়েছে? উপরে একটা মেয়ের লাশ গলা কেটে পড়ে রয়েছে, চারিদিকে রক্ত ওপরে। আমরা যেহেতু এসে ওপরে একদমই যাইনি, আমরা 4জন টর্চ জেলে কোনো রকম ওপরে গেলাম, ফোনের টর্চ জেলে গিয়ে দেখলাম পুরো পরিষ্কার। আমি বললাম, তোরা কি ইয়ার্কি মারছিস? ওরা আমায় বলল, যদি ইয়ার্কি মারি ও সিঁড়ি থেকে লাফ দেবো কেন? আমরাও ভাবলাম তাহলে কি এই বাড়িতে কিছু গণ্ডগোল হচ্ছে। কোনো রকম খেয়াল না করে ওই রাতটা কোনো রকম ঘুমিয়ে পড়লাম। কিন্তু ওই রাতটা খুবই সাংঘাতিক ছিল। আমরা 4জন অনবরত আওয়াজ পাচ্ছি, ওপরে কেউ, ছাদের ওপরে কেউ খুব জোরে লাফাচ্ছে। আর যেহেতু পুরনো বাড়ি, ক্র্যাক পড়ে গেছে, আমরা ভাবছি এই মনে হয় ভেঙে পড়লো আমাদের উপরে। প্রচণ্ড একটা আতঙ্কিত ব্যাপার। আর মনে হচ্ছে কি বাইরে দিয়ে কেউ একটা হাঁটছে। কি করে বুঝলাম? বাইরের চারিদিকটা একটু জঙ্গল টাইপের, শুকনো পাতা পড়ে রয়েছে আর কচ কচ করে আওয়াজ হচ্ছে পায়ে। আমরা সারাটা রাত প্রায় ঘুমাইনি। সকালবেলা উঠে ওই কাকুর সাথে আমরা আলোচনা করলাম যে কি ব্যাপার। কাকু বলল, না তো এরম তো কিছু নেই। আমরা বললাম, ঠিক আছে, হয়তো আমাদেরই ভুল, চোর ডাকাত হয়তো সত্যিই ছিল, আমাদের দেখে পালিয়েছে। কারণ সকালে আমরা ছাদে গেছিলাম, স্মোক করলাম ছাদে গিয়ে, চারিদিকে দেখলাম, পেছনে যেখানে আওয়াজ হচ্ছিল পায়ের সেখানে গিয়ে দেখলাম কাউকেই দেখতে পেলাম না। তো কোনো রকম দেখার পরে আমরা বেরালাম ঘুরতে। চারিদিকে ঘুরছিলাম কিন্তু না, মনটা প্রচণ্ড কু ডাকছিল আর সারা শরীর কেরম একটা ক্লান্তি ভাব হচ্ছে। আর যাই দেখছি পার্সোনালি আমার, কারণ আমার তুলো রাশি, আমার না সারাটা শরীর ভার হয়ে যাচ্ছে আর কেরম কোনো কিছু ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে এই বাড়িতে গিয়ে শুয়ে থাকি। তো একটা টাইম পরে ওরা একটা নৌকায় চড়বে বললো, নদী দেখেছে। তো আমি বললাম, তোরা চড়, আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিই, সারা রাত তো ঘুমায়নি, শরীরটা ক্লান্ত লাগছে। ওরা 3জন বললো, ঠিক আছে দাদা তুমি যাও, আমরা আছি। তো আমি বাড়ির দিকে গেলাম, ঘরটা খুলে শুয়ে রয়েছি। আমার না ঠিক ফিল হলো কেউ একটা খাটের ওপরে উঠে বসলো প্রথমত, আর না দুলছে, মানে খাটে একটা কেমন দুললে আওয়াজ হয় না, সেরকম আওয়াজ হচ্ছে।
আর না আমার হাত পা পুরো কাটা দিচ্ছে, পুরো মানে মাথা কাজ করছে না কি করব সেই টাইমে। আর আমার পাশে কেউ নেই। আর না কিরম একটা ধূপ ধাপ আওয়াজ হয়ে যাচ্ছে ঘরে, মনে হচ্ছে কেউ বাসন ফেলছে। তারপরে এইটুকু তো ঠিক ছিল, কিছুক্ষণের জন্য আওয়াজটা কমে গেল। হঠাৎ করে আমি আওয়াজ পেলাম কেউ সিঁড়ি দিয়ে না হামাগুড়ি দিয়ে উঠছে নামছে খুব স্পিডে, প্রচণ্ড দ্রুত স্পিডে। আমি উঠে বসে না তাকিয়ে রয়েছি। ঠিক 5 মিনিট পরে আমি দেখলাম আওয়াজটা নিচের দিকে আসছে, মানে কেউ নিচে নামছে খুব দ্রুত। ধাম করে একটা আওয়াজ হলো। আমি দেখলাম একটা বাচ্চা ছেলে হামাগুড়ি দিতে দিতে বাড়ি খেলো। আমি ভাবলাম হয়তো কোনো বাচ্চা চোট্টোর হবে। আমি উঠে গেলাম, এই কে রে তুই, কাল রাত থেকে ভয় দেখাচ্ছিস, কে কে? যেই ওর সামনে গেলাম দেখলাম ও মাথা ধরে বসে রয়েছে। আমি ভাবলাম হয়তো বদমাইশি করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমি বললাম, ভালো হয়েছে, কাল থেকে বদমাইশি করছিস, কে তুই, কোথায় থাকিস, বাবার নাম বল। ওর হাতটা আমি চেপে ধরলাম। ও যখনই মাথাটা ঘোরালো না, ওর চোখ দুটো পুরো অন্ধকার, চোখ দিয়ে রক্ত পড়ছে, দাঁতগুলো বেরিয়েছে, আর ও একটা বাজে হাসি দিল, কারণ একটা হিংস্র টাইপ হাসি, নোংরা হাসি, ওর পুরো দাঁত ভর্তি রক্ত। আর ওইটুকু একটা বাচ্চা ছেলে, কত বছর হবে, 5-7 বছর, ওইটুকু বাচ্চা ছেলে আমার গলা ধরে একদম আমাকে দেয়ালের মধ্যে ঠাসিয়ে রেখেছে। আমি 5 মিনিটের জন্য দম নিতে পারছি না, আমি কোনো দিকে না থেকে এদিক ওদিক করছি। সেদিন হয়তো আমার সাথে ভগবান ছিল, তা আমি বেঁচে ফিরেছি। আমার চোখ মুখ উল্টে গেছিল। হাতের সামনে একটা কাচের বোতল ছিল, আমি কাচের বোতলটা দিয়ে খুব জোরে ওর মাথায় বাড়ি দিই, আর ও হাওয়ার সাথে মিলিয়ে যায়। আমি কাঁচতে কাঁচতে বাইরে বেরাই, বাইরে বেরিয়ে দেখি ওই কাকু বললো, কী হয়েছে বাবা, কী হয়েছে? আমি বলি, ভেতরে কেউ আছে, আমাকে মেরে ফেলছিল। কাকু 5 মিনিট নিস্তব্ধ হয়ে আমাকে বলে, চলো ভেতরে আসো। কাকু ভেতরে গিয়ে বললো, কই, কেউ তো নেই। আমি বললাম, না আমি ওই বাড়িতে যাবো না, আমি এখনই বাড়ি যাবো। আমি ব্যাগ ট্যাগ তুলে একদম তো বাড়ি চলেই যাবো। আমার 3-4টে বন্ধু এসে বললো, শান্ত হ ভাই, কী হয়েছে? আমি ওদের সব ঘটনা খুলে বললাম। ওরা বললো, দেখ, কালকে মনে হয় একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলি, ঘুম হয়নি, তার জন্য হয়তো। আমি বললাম, না, ওই দৃশ্য তোরা দেখলে বাঁচতে পারতি না, ওর চোখে রক্ত, তাতে রক্ত, ও আমার গলা টিপে ধরেছিল, দেখ গলায় দাগ, দেখ। ওরা বললো, কোথায় গলায় দাগ? তুই আয়নায় নিজে দেখ, সেলফিতে দেখ। আমি সেলফি খুলে দেখলাম মোবাইলে, কোনো একটা দাগ নেই। আমি ওদের কথা মতো ভাবলাম, তাহলে কি আমি ভুল দেখছি, আমি হ্যালোসিনেট করছি? আমাকে ওই জয় বলে ভাইটা বললো, দাদা আমার মনে হয় তুমি একটু ডাক্তার দেখাও, হ্যালোসিনেট প্রবলেম হচ্ছে। আমি বললাম, হতেও পারে। তো কোনো রকম আমরা সেই দিনটা আবার বিকেলবেলা একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলাটা ঘুরে ওই রাতটা যে থাকবো, ওই রাত আমার জীবনের সবথেকে সাংঘাতিক রাত। আমরা 4 জন আবার একটু ড্রিঙ্ক করে ওই দিন শুয়ে 2জন গেম খেলছে, জয় আর একটা বন্ধু ছিল, আর সন্তোষ আর আমি শুয়ে ঘুমানোর চেষ্টা করছি। সন্তোষ আমায় বললো বাথরুম পেয়েছে, তো আমি বললাম যে যা বাইরে করে আয়। ও দরজাটা খুলে বাইরে গেল। ও 5 মিনিট ধরে আর আসছে না। আমার কিরম একটা সন্দেহ হলো। আমি বললাম, কিরে ও আসছে না কেন? জয় বলা বন্ধুটা বললো, আরে কিছু না দাদা, কিচ্ছু হয়নি, দেখো না বাইরেই হয়তো সিগারেট খাচ্ছে। আমি বললাম, চত। আমরা 3 বন্ধু মিলে বাইরে গেলাম, গিয়ে টর্চ মারছি, দেখছি ও কোনো জায়গায় নেই। আমার বুকের হার্টবিট প্রায় বেড়ে গেছে। আমি বললাম, একটা একা ছেলে এত রাতে কোথায় গেল? এদিক ওদিক খুঁজছি, হঠাৎ করে না কচ মচ আওয়াজ হচ্ছে। আমরা একটু করে পেছনের দিকে গেলাম, গিয়ে দেখলাম আমার ওই বন্ধু সন্তোষ একটা মুরগিকে পুরো ছিঁড়ে খাচ্ছে আর করে হাসছে। ওই দৃশ্যটা এতটা সাংঘাতিক না, আমি বলে বোঝাতে পারবো না। আমার বন্ধুকে আমি চিনতে পারছি না, একদম মানে পা দুটোকে জড়ো করে বসে নিচে 2 হাতে রক্ত মেখে মুরগির মাংস হাতে একদম চটকাচ্ছে আর খাচ্ছে। আমার সাহসী বন্ধুটা এগিয়ে গেল, বলল, কি করছিস তুই, কি হয়েছে তোর? বিজয়ের দিকেও ঘুরে তাকালো, ঘুরে তাকিয়ে চোখগুলো বড় করে একটা মাথা বেঁকিয়ে হাসি দিয়ে বলল, হে আমার এলাকায় এসছিস?
এতদিন তো আমি এই বাড়িতে ছিলাম, আমার বাড়িতে আসবি? তোদের তাড়ানোর চেষ্টা করেছি অনেক। আমি আমার ছেলেকে নিয়ে থাকি এখানে। আমি আমার ছেলে মারা গেছি, প্রায় 80 বছর হয়ে গেছে। আমার বাচ্চাকে জন্ম দিতে গিয়ে আমি আমার বাচ্চা দুজনেই মারা গেছি। আমরা দুজনে এখানে বসবাস করি। চলে যা এখান থেকে, চলে যা। আর এই ছেলেটাকে আমি নিয়ে নেব বলে সারা গায়ে নিজের রক্ত মাখছে। আমরা চিৎকার করে উঠি। চিৎকার শুনে পাশের বাড়ির কাকুদের বাড়ির লাইট জ্বলে ওঠে। ওরা দৌড়ে আসে, প্রায় পুরো গ্রাম ঘিরে নেয় আমাদের। দেখে আমার বন্ধুর ওই দৃশ্য। আমার বন্ধু 2 পা তুলে এরম বসে রয়েছে, আর ওদেরকে দেখে একটা গর্জন নিচ্ছে, একদম গোঙাচ্ছে, এরমভাবে গোঙাচ্ছে, মানে ওই দৃশ্যটা বলে বোঝানোর না। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি, আমার হাত পা থরথর করে কাঁপছে। ওই কাকু এসে বলে, কিচ্ছু হবে না, দাঁড়াও। এরকম আমাদের গ্রামে আগেও হয়েছে। উনি অনেক আলোচনা করে সেই রাতে কোনো উপায় করতে পারেনি। সেই রাতে আমার বন্ধুকে 4-5 জন ধরে রাখতে পারছে না, ওর গায়ে এত শক্তি, বড় বড় লোক, ওকে গাছের সাথে বাঁধা হলো। সেই রাতে ওই গ্রামের আরও 4-5 জন ছিল আমাদের সাথে, খুব হেল্পফুল মানুষ, ওদের আমি জীবনে ভুলবো না। ওরা সারাটা রাত আমাদের সাথে ছিল। সকালবেলা ওদের পাড়ায় এক পূজারি থাকে, উনি এসে আমার ওই বন্ধুকে ছাড়িয়ে, সেই তো যাবে না, ও বলছে আমি কোনো দিন যাবো না, আমার বাড়ি এটা, এই সেই। তখন উনি কিছুই করতে পারলো না, কারণ ওরা দুজন ছিল এত শক্তিশালী, মা আর ওই বাচ্চা ছেলেটা। ওরা কোনো রকম রাজি হলো, কিন্তু বলল যে আমাদেরকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর ওরা ওই বাড়িতেই থাকবে। তো কোনো রকম তখন পাড়ার লোক মিলে বলল, এরা তো ঘুরতে এসছে, এদেরকে এখন বাঁচাও। তো কোনো রকম ওরা যেহেতু খুব ভালো মানুষ ছিল, সবাই মিলে বলেছে এখন তাড়াতে হবে না, আমরা পাড়ায় একটা বড় করে পুজো করব। তো সেই মতে ওরকমভাবে সবাই রাজি হয়ে ও আমার বন্ধুকে ছেড়ে দেয়। সেই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। কিন্তু পরে আমি আমার ভাইকে যখন ফোন করি, আমার ভাই আমায় যেটা বলে যে ওরা পাড়ায় পুজো দেওয়ার 1 সপ্তাহ আগে আরও 3 জন মারা গেছে, খুব বাজেভাবে, হিংস্রভাবে, মানে সারা গায়ে চিড়ে গিয়ে খুব বাজে হয়েছিল জিনিসটা। আর গ্রামের মধ্যে একটা বাজে ছায়া পড়ে গেছিলো সেই দিনের পরে। অনেকে মারা যাচ্ছিল রোগে, নানান কারণে লোকে দেখতে পেত ওই বাড়ির চারিদিকে। তো গল্পটা এটা এতটাই ছিল, আমার লাইফে ঘটে যাওয়া এটা একটা সাংঘাতিক গল্প ছিল। মানে সেই 2টো রাত আমি কিভাবে কাটিয়েছি আমি তোমার রিতম বলে বোঝাতে পারবো না। জাস্ট এইটুকু ছিল। যদি তোমার ভালো লেগে থাকে তোমার শ্রোতাদের বলে শুনিও, ওদেরও ভালো লাগবে। আজকের জন্য এইটুকু। তো প্রথমে বলি, জাস্ট অসাম। মানে তুমি ভাবো তোমরা একটা জায়গায় ঘুরতে গেছো, একটা পুরনো বাড়ি, যে বাড়িতে ইলেকট্রিসিটি নেই, একটা হাসি মুখ তোমাদের সামনে ভেসে উঠছে, একটা বাচ্চা উপরে যাচ্ছে আর নামছে। এই ফিলিংগুলো অসাধারণ লেগেছে আমার। যাই হোক বন্ধুরা, তোমাদেরও যদি গল্পটা ভালো লেগে থাকে শেয়ার করে বন্ধুদেরকে ভয় পাইও, কমেন্ট করে জানিও কেমন লাগলো গল্প, লাইক করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য গল্পটা এইটুকু। তোমরাও যদি তোমাদের ভালোবাসার গল্প মেল করতে চাও অবশ্যই মেল করো, তোমাদের শোনা গল্প বা তোমাদের সাথে ঘটা গল্প। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।